আসসালামু আলাইকুম। আমি বিক্রম। তো তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটা ওভারঅল রিভিউ ক্লাস নিতেছি। তো তোমাদের রিডিং এ 70 মার্ক আছে। তো রিডিং এ আসলে দেখি প্রথমে কি কি আছে। সিন কম্প্রিহেনশন। সিন কম্প্রিহেনশন হচ্ছে তোমার বইয়ে এমন একটা টপিক দেওয়া আছে যে ওই টপিক থেকে একটা প্যাসেজ উঠাই দিবে। ওইখান থেকে তোমার এমসিকিউ আসবে 7টা, 7 মার্ক। এরপরে তোমার অ্যান্সারিং কোয়েশ্চেন থাকবে 2 মার্ক করে, 5টা থাকবে, এখানে তোমার 10 মার্ক। আর তোমার গ্যাপ ফিলিং থাকবে 5টা, এখানে হচ্ছে 5 মার্ক। তাহলে তোমার সিন কম্প্রিহেনশন থেকে তুমি 22 মার্ক পাইতেছো। এখন আসি আনসিন কম্প্রিহেনশন। আনসিন কম্প্রিহেনশনে কি কি আছে? তোমাদের ইনফরমেশন ট্রান্সফার, এখানে তোমাদের 5 মার্ক, 5টার জন্য। তোমাদের সামারি রাইটিং, এখানে পুরা 10 মার্ক। এখন তোমাদের ম্যাচিং 5টা, 5 মার্ক। রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স 8টা দেওয়া থাকবে, 8টা তুমি মিলাইতে পারলেই 8 মার্ক। এখন যেটা তোমাদের পূর্বে, ইতিপূর্বে এসএসসি 25 পর্যন্ত দেওয়া হয় নাই, তোমাদের জন্য নতুন দেওয়া হয়েছে। এটা হচ্ছে অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস, অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ, এই 8 আর 9। এখন এখান থেকে যা প্রশ্ন আসবে সব হচ্ছে তোমার টেক্সট বুক, তোমার যে এনসিটিভির বইটা তোমার হাতে আছে ওইখান থেকে। তো এইগুলো তোমার রিডিং। আর খুব যে কঠিন তা না, তোমাদের শর্ট সিলেবাসে দেখো মাত্র 8টা ইউনিট দিছে। ইউনিট 1 আছে সেন্স অফ সেলফ, ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, ইউনিট 3 পাস টাইম, ইউনিট 6 আওয়ার নেইবার্স, ইউনিট 10 ড্রিমস, ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, ইউনিট 13 লোনলিনেস, ইউনিট 16 গ্রাফিটি। তো খুব বেশি কঠিন কিছু না। তো এই 8টা থেকে তোমার এইখানে আবার ভাগ করে দিছে যে তোমার কবিতা থেকে আসবে কিছু, তোমাদের স্টোরি থেকে আসবে কিছু। এখানেও তোমাদের 5টা করে 2 মার্ক, এখানে 10, এখানে 10, মোট 20 মার্ক। এখন আসি রাইটিং পার্টে। রাইটিং পার্টে তোমার 30 মার্ক আছে। কমপ্লিটিং স্টোরিতে তোমার 15 মার্ক, তোমার রাইটিং ডায়ালগে 15 মার্ক। তো এই গেল তোমার ওভারঅল 100 মার্ক। এখন আসি একেবারে শর্ট তুমি কিভাবে কি করবা। ফার্স্টে আসি তোমাদের সিন প্যাসেজ থেকে 1 নম্বরে যে এমসিকিউ আসে, তুমি আগে দেখবা এই 7 মার্ক তোলার জন্য তোমার এমসিকিউর কোশ্চেনে চাইছে কি। তোমার কোশ্চেনে কোনো একটা ক্লু ওয়ার্ড থাকবে বা কিওয়ার্ড থাকবে, এমন কিছু একটা চাইছে যেটা তোমার প্যাসেজে হুবহু ওই ওয়ার্ডটা আছে, অথবা ওই ওয়ার্ডের সিনোনিম বা একেবারে সমার্থক শব্দটাই দেওয়া আছে। তো ধরে নাও এই তোমাদের প্যাসেজ দেওয়া আছে, তোমার কোয়েশ্চেন এখানে, কোয়েশ্চেনে কিছু একটা আছে যেটা তোমার প্যাসেজ একেবারে হুবহু মিলে যায়। আর না হলে ওই ওয়ার্ডটা ঠিক যা মানে বোঝায়, যেই মিনিং, সেম মিনিং। এটা নিয়ে অলরেডি একটা ক্লাস নেওয়া হয়েছে, আশা করি এটা পারবা। এখন আসি অ্যান্সারিং কোয়েশ্চেনে। এই জিনিসটা তোমরা অনেক জটিল করে ফেলো, কিন্তু জটিল করার কিছুই নেই। তোমাদের যেই প্যাসেজটা দেওয়া আছে, তখন তোমার যখন তুমি সিন কম্প্রিহেনশন করতেছো, তখন তুমি ভুলে যাবা যে এটা বইয়ের টপিক, কিন্তু বই না। বইয়ের ঠিক হুবহু তুলে দেয় নাই, একটা টপিক তোমাকে একটা প্যাসেজ আকারে দিচ্ছে, ওই প্যাসেজ থেকেই প্রশ্ন করা হয়েছে। এখন তুমি যখন অ্যান্সার করতে যাবা 2 মার্কের মধ্যে, মানে 2 মার্কের জন্য তোমরা মনে করো যে বিশাল করে লিখতে হবে না। আবার যদি তোমরা অনেকে করো যে
যদি হ্যাঁ বা না উত্তর চাই তোমরা শুধু লিখে আসো ইয়েস অর নো। অথবা যখন তোমাদের কোয়েশ্চেনটা হয় আর্গুমেন্টেটিভ, যে তুমি কে সাথে সহমত নাকি সহমত না, তখন তোমরা দিয়ে আসো ইয়েস। আই মিন সাপোর্ট অফ দিস স্টেটমেন্ট। এখন এত বড় করে লেখার কিচ্ছু নাই। যখন আর্গুমেন্টেটিভ দেয় তখন তোমার ইয়েস লেখাটা যথেষ্ট। ইয়েস লিখছো, তুমি তোমার আর্গুমেন্ট শেষ করছো, 1 মার্ক পেয়ে গেছো। এখন কেন তুমি এটা সহমত হইলা, প্যাসেজেই তোমার অ্যান্সার দেওয়া থাকবে, প্যাসেজ থেকে খুঁজে অ্যান্সারটা লিখে দিবা। আবার বলতেছি, তোমাদের অ্যান্সারিং কোয়েশ্চেনে 5টা যে কোয়েশ্চেন থাকবে, এক একটা কোয়েশ্চেন এক এক রকম থাকবে, এক ধাঁচের প্রশ্ন থাকবে না। এখন আসি আরো সহজ একটা টপিক, তোমাদের যে গ্যাপ ফিলিং। আশা করি এটা সবাই পারবা। তোমাদের প্যাসেজের একটা অংশ তুলে ধরবে, তোমাদের গ্যাপ দেওয়া থাকবে মাঝখানে মাঝখানে, এখানে লিখা এখানে লিখা আর এখানে গ্যাপ, মোট 5টা গ্যাপ ফিলিং প্যাসেজ থেকে। জাস্ট অ্যান্সার গুলো বসাই দিবা 5টা। এখন তোমরা যদি আমার প্রিভিয়াস ক্লাসগুলো না করে থাকো, তোমাদের ভালোভাবে বলে দেই যে রিডিং পার্টের জন্য আগে রিডিং জিনিসটা বোঝা উচিত। তো রিডিং এর মধ্যে আমরা 2টা জিনিস জানি। তো একটা হচ্ছে স্কিমিং আর একটা হচ্ছে স্ক্যানিং। তো স্কিমিং কি? তোমাকে যখন এই প্যাসেজটা দেওয়া হবে, আমরা যেটাই বলি যে বাংলায় চোখ বুলিয়ে যাওয়া, ঠিক আছে, ওটাকে আমরা স্কিমিং বলি। যে তোমরা এক নজরে দেখে গেলো তাড়াতাড়ি। তোমার যদি মনে হয় কোনো কিছু ইম্পর্টেন্ট, কিন্তু প্যাসেজটা দেখার আগে কোয়েশ্চেনটা পড়বা, ওই কোয়েশ্চেনে কি চাইছে, কোয়েশ্চেনের কিওয়ার্ড ধরে এই প্যাসেজে যখন চোখ বুলাবা তখন দেখবা যে তোমার চোখের সামনেই পড়ে গেছে অ্যান্সার। এটা তোমার সিন আনসিন 2 প্যাসেজের জন্যই প্রযোজ্য। এখন তোমাদের গ্যাপ ফিলিংও গেল। এখন তোমাদের যে 4 নাম্বার ইনফরমেশন ট্রান্সফার, আর 5 নাম্বার সামারি, এই 2টাই তোমাদের আনসিন প্যাসেজ থেকে আসে। আনসিন প্যাসেজে কিন্তু তোমার চোখ বুলে যাওয়ার সুযোগ কোথায় আছে? এই ইনফরমেশন ট্রান্সফারে। আনসিন প্যাসেজে তুমি একবার চোখ বুলাই গেলা, ওই স্কিমিং করলা যেটা বললাম, চোখ বুলে তোমার এখানে যে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, ওই প্রশ্নে কি চাইছে ওটা তুমি প্যাসেজে কোথায় পাইছো, ওই ওই সেন্টেন্সে ওই কিওয়ার্ডটা যখন পাইছো ওই সেন্টেন্সে কি বলা আছে, আর তোমার কোয়েশ্চেন যখন মিলা যাবে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। আর এখানে স্কিমিং, স্ক্যানিং, তো স্ক্যানিং যেটা বলছি, স্ক্যানিং এর জন্য সামারি। আর সামারি যখন তুমি লিখতে যাবা, সামারির জন্য শুধু স্ক্যানিং যথেষ্ট না, স্ক্যানিং এর সাথে তোমার ইনডেপথ লার্নিংটা যথেষ্ট, মানে খুবই প্রয়োজন। ইনডেপথ লার্নিং কি? যে কোনো একটা প্যাসেজ ভালো মতো পড়ে তুমি নিজে কি বুঝলা সেটা ভালো মতো বুঝবা, তোমার পুরা প্যাসেজটা পড়বা তুমি আনসিন, তুমি নিজে কি বুঝতে পারছো ওইটা সামারি আকারে লিখবা। তুমি যাই বুঝতে পারছো, যেই টপিক হিসেবে দেওয়া আছে, ওই টপিকের মূল
যে ভাবটা ওইটা প্রথম লাইনে শেষ করে দিবা সামারিতে। এরপরে তুমি তোমার আলোচনা দিতে পারো, বক্তব্য দিতে পারো, যেটাকে আমরা বডি বলি। আর লাস্টে যে সামারির কনক্লুশন দিবা, কনক্লুশনটা যাতে এমনই হয় যে তুমি যে এতক্ষণ ধরে তোমার বডিতে যা লিখছো, কনক্লুশন তোমার বডিকে সাপোর্ট করে, এবং কনক্লুশন ওই একই জিনিস বলে যেটা তুমি তোমার ফার্স্ট সামারি রাইটিং এ একেবারে ফার্স্ট, মানে ফার্স্ট সেন্টেন্সে তুমি বলে দিছো। এই গেল সামারি। সামারির মধ্যে আরেকটা ভুল যেটা করো সেটা হচ্ছে তোমরা প্যাসেজটা ওই গভীরভাবে পড়তেই চাও না। অনেকে মনে করো যে শুধু শুধু সময় নষ্ট করবো কেন। তুমি ভুলে যাও না তোমার সামারিতে 10টা মার্ক আছে, 10টা মার্কের জন্য একটু সময় দেওয়া লাগে। এখন তোমার এখানে প্যাসেজ দেওয়া আছে, তোমরা যেটা করো এই ফার্স্ট লাইন না নিলেও মূল থিম যদি প্যাসেজের সেকেন্ড লাইনে থাকে, তুমি সেকেন্ড লাইন থেকে এই লাইনটা পুরো হুবহু কপি করে দাও, আবার মাঝখান থেকে কিছু লাইন কপি করো, আবার লাস্টের দিকে একটা লাইন কপি করো। এই নিয়ে তোমরা 4 থেকে 5 লাইন একটা সামারি লিখো যেটা হুবহু তোমার প্যাসেজেই দেওয়া আছে। এটা করলে তোমরা পাবা 0। আর তোমরা যদি প্যাসেজটা নিজেরা ভালো মতো বুঝে পড়ে নিজের ভাষায় লিখো, আর অবশ্যই তোমার লিখার সময় তোমার গ্রামার যদি ঠিক থাকে, 10-এ 10। এই গেল সামারি, তোমার আনসিনও গেল। তাহলে মোট কত? তোমার সিনে ছিল 22 মার্ক, আনসিনে 15 মার্ক। তাহলে তোমার এখানে 37 মার্ক অলরেডি পাইছো। তো আসি এখন ম্যাচিং এ। তোমাদের এই ম্যাচিং এ 5 মার্ক, 5টার জন্য আবারও দেখাই দেই। তোমাদের এই যে এরকম একটা চার্ট থাকবে, এখানে তোমার সেন্টেন্সের শুরু হবে, এটা তোমার সেন্টেন্সের স্টার্টিং পয়েন্ট। সেন্টেন্সের মাঝখানের পয়েন্ট থাকবে, তোমার মিডল পার্ট থাকবে এইটা। আর এখানে থাকবে শেষের পার্টটুকু, অথবা এক্সটেনশন যদি থাকে। এখন আবারও বলতেছি যে তোমরা এই ভুলটা করো না যে 5 মার্কের জন্য তোমরা এই হয়তো একের সাথে এখানে তুমি এখানে টান দিয়ে তুমি লাগাই দিছো, এখান থেকে এখানে লাগাই দিছো। এবার প্রশ্ন তোলার দরকার নাই কোনো, সুন্দর মতো এক লিখবা, আর পুরো সেন্টেন্সটুকু, পুরো সেন্টেন্স এক লাইনে লিখে যাবা। শেষ, ম্যাচিং শেষ। তো আসি এখন তোমাদের রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। তোমাদের রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সে মূলত কি থাকে? 1 নম্বরে থাকে কোনো অথর অথবা কোনো ব্যক্তি সম্পর্কে, এটা বলি কারো বায়োগ্রাফি, অথবা রিসেন্ট কোনো ঘটনা সংক্রান্ত। তারপর 3 নম্বরে থাকে, যেটা বেশিরভাগ সময় আসে তোমাদের 2017 থেকে 2025 পর্যন্ত, তোমরা যদি রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স দেখো বেশিরভাগ দেখবা হয়তো কারণ কোন ব্যক্তির বায়োগ্রাফি দেওয়া, অথবা এটা খুব কম আসে যে রিসেন্ট কোনো ইনসিডেন্ট দিয়ে দিছে, অথবা এটা না আসার সম্ভাবনাই বেশি, সো এটা বাদ দিয়ে দিই। আর মেইন যেটা আসে সেটা হচ্ছে হিস্টোরি থেকে।
যে কোন রাজা কিভাবে কি করছে। এখন এটার অ্যান্সারও খুব সোজা। তোমাদের 1 থেকে 8 পর্যন্ত 8টা সেন্টেন্স উল্টাপাল্টা এভাবে 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 দেওয়া থাকবে। তোমরা শনাক্ত করবা যে কোনটা ফার্স্ট সেন্টেন্স, তারপরে কোনটা, একটা স্টোরি আকারে যাবে। আর অ্যান্সারটা করবা ছক আকারে, এভাবে ছক আঁকবা। তারপর তোমার প্রথম সেন্টেন্স এখানে, দ্বিতীয় সেন্টেন্স এখানে, তৃতীয় সেন্টেন্স এখানে, চতুর্থ সেন্টেন্স এখানে, পঞ্চম সেন্টেন্স এখানে, ষষ্ঠ সেন্টেন্স এখানে, সপ্তম সেন্টেন্স এখানে, আর লাস্ট সেন্টেন্স এখানে। এটাও যদি তোমরা সঠিক করতে পারো, 8-এ 8 তোমাদের রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স কমপ্লিট। এটার পরে এই ছকের পরে আমি বারবার বলতেছি কোনো প্যাসেজ লিখতে যাও না, তোমার সময় নষ্ট হবে। তোমাদের রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সও গেল। এখন যে জিনিসটা নিয়ে তোমরা খুব সমস্যায় পড়তেছো, যে এই দুইটা টপিক, অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস অ্যান্ড অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ, এই দুইটা টপিক তোমাদের কাছে নতুন বা তোমাদের বেলায় প্রথমবার দেওয়া হয়েছে। এটা হুবহু তোমাদের এনসিটিভির বইয়ের থেকে, তোমাদের যে ইংলিশ ফর টুডে ওই বইয়ের থেকেই কোয়েশ্চেন করা হবে। তো এর জন্য কি করবা, আমরা জানি এই কবিতার জন্য তোমার ওই যে ইন ডেপথ লার্নিং লাগবে, কবিতার মূল থিম কি তোমার বুঝতে হবে। এখন মোস্ট কমন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কবিতাগুলো কোথায় আছে বলো তো? এখানে কিন্তু আমি তোমাদের সিলেবাস দিয়ে রাখছি। সব থেকে বেশি আছে তোমাদের ইউনিট 11-এ। এরপরে যদি গুরুত্ব দিতে চাও, ইউনিট 16-এ একটা আছে, ইউনিট 10-এ একটা আছে। তবে আমি অবশ্যই বলবো যে ইউনিট 10 অবশ্যই অবশ্যই পড়ে যাবা, তোমার এখান থেকে পোয়েম 100% কমন পড়বে। তো এই গেল তোমার কবিতার। স্টোরির জন্য আলাদাভাবে বলার কিচ্ছু নাই, তোমাদের ইউনিট দিছেই মাত্র 8টা, খুবই কম। যেগুলো গুরুত্বপূর্ণ প্যাসেজ কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো একটা ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে, তো এই কয়েকটা, এই 8টা ইউনিটের সব কটা লেসন পড়ার দরকার নেই। যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো ভালো মতো বুঝে শুনে মাথায় ঢুকাবা, শেষ। এখন অ্যান্সার করবা কিভাবে, যেহেতু এটা অ্যান্সারিং কোয়েশ্চেন, কোয়েশ্চেন তো করবে বইয়ের থেকে, বইয়ের বাইরে তো না। তো ওই যে তোমাদের যে 4 নম্বরে অ্যান্সারিং কোয়েশ্চেন ছিল, ওইটা যেমন 5টা কোয়েশ্চেন 5 ধরনের হবে, শুধু তফাৎ হচ্ছে এই তোমার 4 নাম্বার ছিল 1 মার্ক 1 মার্ক করে, অথবা তোমাদের এখানে একটা লাইন লেখা থাকবে, বাকিটুকু লেখা থাকবে না, গ্যাপ থাকবে, তোমাদের শেষ করা লাগবে। এখানে তোমার সেই চান্সটা নাই, এখানে সেম অ্যান্সারিং কোয়েশ্চেন তোমাদের 8 আর 9, কিন্তু এখানে অ্যান্সারটুকু একটু বড় করা লাগবে, যেহেতু তোমাদের 10 আর 10 20 মার্ক। আমি ধরে নিচ্ছি যে তোমাদের কোয়েশ্চেন
এক এক ধরনের আছে। তোমাদের সামনে কোনো প্যাসেজ নেই, নিজের মতো কি কোনো বক্তব্য দিতে পারবে না? ঠিক বাংলায় যেমন বক্তব্য দাও যে যে না আমি আপনার সাথে সহমত না, কি কারণে সহমত না, এই কারণে, ঠিক অ্যান্সারটা হবে তোমার ওই রকম। এটা হচ্ছে আর্গুমেন্টেটিভ কোয়েশ্চেন যখন থাকবে। আর যখন ডিরেক্ট কোয়েশ্চেন থাকবে, সাপোজ এই যে লোনলিনেস থেকে বা ড্রিমস থেকে যদি কোয়েশ্চেন দিয়ে ফেলে, তখন তুমি তোমাদের যে টেক্সট বুক, বারবার বলতেছি এখনো সময় আছে, তোমাদের বইটা ভালো মতো স্কিমিং করে যাও। স্কিমিং কি, চোখ বুলিয়ে যাও খালি, বারবার বলতেছি কিন্তু। তো এটার অ্যান্সারও তোমার খুব বড় করা লাগবে না, 2 লাইন যথেষ্ট। 2 লাইন কিভাবে, যদি হ্যাঁ বা না উত্তর চায় তাহলে ফার্স্টে ইয়েস অর নো, যে তুমি এটার সাথে বা না, তারপরে তোমার এক্সপ্লেনেশন যে তুমি কেন হ্যাঁ বা না বলছো। আর যদি ওইরকম ডিরেক্ট তোমাদের ইউনিটের লেসন থেকে দেয়, তোমাদের লেসনে তুমি যা পড়ছো ডিরেক্ট অ্যান্সার, এইটার কোনো অন্যথায় হবে না, কোনো চান্স নাই, ঠিক বইয়ে যা আছে তাই অ্যান্সার, তখন তোমার বানায় লিখে সুযোগ নেই। আশা করি বুঝতে পারছি। সো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে বারবার, তোমাদের যে টেক্সট বুকটা আছে বারবার বারবার পড়ে যাও। ইউনিট খুবই কম, মাত্র 8টা, এর মধ্যে যদি তুমি গুরুত্ব দিতে চাও, ক্লাইমেট চেঞ্জ পড়ে যাওয়া, পড়ে যাওয়া মানে আসলেই পড়ে যাওয়া, এটা চোখ বুলাবা না, বারবার চোখ বুলাবা, যাতে তোমার প্রত্যেকটা লেসন মাথায় থাকে। 5 টাইম তোমাদের ড্রিমস, গ্রাফিটি, লোনলিনেস, এগুলো হচ্ছে তোমরা যদি একেবারে শর্টকাট চাও, গুরুত্বপূর্ণ ইউনিটগুলা। আর আবার বলতেছি, কোনো ব্যক্তি সম্পর্কে অথবা কোনো ব্যক্তির সাথে ঘটে যাওয়া সম্পর্কে অথবা কারো বায়োগ্রাফি যদি দেওয়া থাকে লেসনে, কোনো ইউনিটের কোনো লেসন, ওই লেসনগুলা অবশ্যই অবশ্যই ভালো মতো বুঝে পড়বা, ওইখানে বারবার চোখ বুলাবা। তো আসি তোমাদের রাইটিং পার্ট। রাইটিং পার্টে 30 মার্ক আছে, তোমাদের কমপ্লিটিং স্টোরিতে 15, রাইটিং ডায়ালগে তোমার 15। এখন স্টোরি রাইটিং এর জন্য তোমাদের একটা সাজেশন দেওয়া থাকবে ডেসক্রিপশনে, অবশ্যই দেখে নিবা। এখন তোমাদের প্রশ্ন থাকে যে স্টোরি রাইটিং তোমরা কি বানায় লিখতে পারবা? বানায় লিখতে পারবা না, তোমাদের যে কয়েকটা দেওয়া থাকবে ওগুলো তোমাদের যে কোয়েশ্চেন বুক আছে অথবা অ্যাডভান্স অথবা তোমরা নবদূত যা ফলো করো, ওইখানে যে কয়েকটা টপিক দেওয়া থাকবে, যে কয়েকটা ব্যক্তি সম্পর্কে বা যে কয়েকটা ঘটনা সম্পর্কে, আমি ওগুলো ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওগুলা তোমরা মুখস্থ ঠোঁটস্থ করে যাবে। স্টোরি রাইটিং এ এর বাইরে কোনো অপশন নাই, বানাই লেখানোর অপশন নেই। এখন আসি তোমাদের ডায়ালগ রাইটিং এ। এখন ডায়ালগে কি করবা, কমপক্ষে, সরি, 3 থেকে 4 পেজ, যদি এটাকে আরো ভেঙে বলতে চাই তাহলে কমপক্ষে 15টা কনভারসেশন যাতে থাকে তোমার ডায়ালগে। এখন এই 15 তো বুঝলা কনভারসেশনটা কি, তুমি নিজে
ধরে নিলাম তোমার নাম হচ্ছে মাহি, আর তুমি যার সাথে কথা বলতেছো তার নাম হচ্ছে তুর্য। আবার এখানে খেয়াল রাখো এটা যাতে সেম লাইনে থাকে, একদম সেম। এখন তুমি তোমার নিজের পক্ষ থেকে প্রথমে সালাম দিলা অথবা কোনো ভাবে গ্রিট করলা। ওই পাশ থেকে আরেকজন ব্যক্তিও রিপ্লাই দিল। এখন আমি এটা লিখছি দেখে তোমরাও এটাও সেম লিখো না। তোমাদের একটা টপিক দেওয়া থাকবে, এই টপিকের উপরে তোমরা এখানে লিখবা। এখানে তোমার বানায় লেখার স্বাধীনতা আছে, এখানে তোমাকে কেউ আটকাইতে পারবে না। তো তোমার নিজের একটা কনভারসেশন, তোমার সাথে আরেকজনের সাথে যে তার কনভারসেশন, এই দুইটা মিলে আমি একটা কনভারসেশন ধরতেছি। তার মানে কি 15-20-30টা বক্তব্য যাতে থাকে তোমাদের ডায়লগে। বুঝতে পারছি? যখন তুমি লিখবা তোমার 15টা অথবা তোমার 15-2-30টা বক্তব্য, তখন দেখবা তোমার এই 4 পেজ ছাড়াই গেছে। এই ছিল তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে রিডিং, রাইটিং। তো তোমাদের ডায়লগের ব্যাপারেও কিছু টপিক দেওয়া থাকবে, সাজেশন দেওয়া থাকবে। তোমাদের 2017 থেকে 2025 পর্যন্ত আমরা টেস্ট পেপারে মোস্ট কমন যেগুলা দেখছি, যেগুলা মোস্টলি বোর্ড কোয়েশ্চেনে আসছে এবং তোমাদের আসার চান্স ম্যাক্সিমাম। ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই টপিকগুলো ভালো মতো পড়বা। আশা করি যদি এই এতটুকু মেনটেন করো, এই ফুল ক্লাসটা যদি তুমি মেনটেন করো, এই কয়েকটা ইউনিট যদি ভালো মতো পড়ো, তোমার 100-র মধ্যে 95+ ইংলিশ ফার্স্ট পেপারে থাকবে। ধন্যবাদ।